বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যতগুলো সরকার গঠিত হয়েছে তার মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গত ২০ বছরে যত গুম, খুন এবং মানুষ অত্যাচারিত হয়েছে তা আর কোনো সরকারের আমলে হয়নি। গুমের ব্যাপারে আমরা সবাই জানি। এ ব্যাপারে কিছু কথা আমি ভিডিওর শেষে বলবো। তার আগে বাংলাদেশে গুমের উপরে করা বিবিসির একটি বিশেষ প্রতিবেদনের চুম্বক কিছু অংশ আমি হুবহু তুলে ধরছি। এখানে বলে রাখা ভালো যে বিগত কয়েকদিন ধরেই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের একজন মন্ত্রীর নাম খুব পত্রপত্রিকায় এবং মিডিয়াতে আসছে। তিনি হচ্ছেন টিউলিপ সিদ্দিকী। তার সাথে আমাদের বিগত সরকার প্রধানের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, যার কারণে হয়তো এতটা হইচই বা শোরগোল পড়ে গিয়েছে। সারাংশ হচ্ছে এই যে এই টিউলিপ সিদ্দিকী অবশেষে দুর্নীতির কারণে ব্রিটেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চলুন আমরা বিবিসির করা সেই গুমের উপর প্রতিবেদনের চুম্বক অংশগুলো দেখি। তার খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, তারপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার? স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী বর্তমান। এখানে একটি গুমের শিকার এক ব্যক্তির কিছু কথা বলা হয়েছে। তার নাম মীর আহমেদ বিন কাসেম। মীর আহমেদ বিন কাসেমকে যখন রাতে সশস্ত্র ব্যক্তির বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান, তখন সেখানে তার 4 বছর বয়সী কন্যাও ছিল, কিন্তু সে এত ছোট ছিল যে বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে। মীর কাসেম বলছেন, তারা আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, আমি ছিলাম খালি পায়ে। তিনি আরও বলেন, ছোট মেয়েটা আমার জুতা হাতে নিয়ে পিছু পিছু দৌড়ে আসছিল, বলছিল, নাও বাবা। মনে হয় সে ভাবছিল আমি বাইরে যাচ্ছি। মীর আহমেদকে 8 বছর বিনা বিচারে আটকে রাখা হয় আয়নাঘরে। আর আয়নাঘর কি সেটা আমরা সবাই জানি। কোনো একটা আয়নাঘরে হয়তো তাকে আটকে রাখা হয়েছিল দীর্ঘ 8টি বছর। তার হাত ও চোখ বাঁধা থাকতো। তিনি আজও জানেন না কোথায় ছিলেন, কেনই বা তাকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। এখানে মীর কাসেমের একটু পরিচয় দেওয়া আবশ্যক। তিনি যুক্তরাজ্যে প্রশিক্ষিত একজন ব্যারিস্টার, বাংলাদেশে গুম হওয়া মানুষের একজন। শেখ হাসিনা শাসনামলে গুম হওয়া ব্যক্তিরা ছিলেন তার সমালোচক। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 20 বছরের বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই প্রতিবেদনটির যে অংশটি বিগত সরকারের শাসনামলের 20 বছরের মাত্র কয়েকটি লাইনেই ভয়াবহতা তুলে ধরতে সক্ষম হয়েছে, সে কয়টি লাইন হচ্ছে, 1971-এর মুক্তিযুদ্ধের পর হাসিনার আমলেই সবচেয়ে বেশি সহিংসতা দেখেছে বাংলাদেশ। সহিংসতায় নিহত হয়েছেন শত শত মানুষ। তার ক্ষমতা আঁকড়ে থাকার শেষ দিনটিতেও অন্ততপক্ষে 90 জনেরও অধিক লোক নিহত হন। আমরা সবাই জানি 4 আগস্ট যাত্রাবাড়িতে একটা ম্যাসাকার হয়, খুনের মৎসব। মানুষকে নয়, যেন পাখি গুলি করে হত্যা করা হয়েছে ঢাকার যাত্রাবাড়িতে। বিতর্ককে সঙ্গী করা হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আইন প্রণেতা এমপি টিউলিপ সিদ্দিকের খালা। নিজের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পর গত সপ্তাহে টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আসলে অভিযোগ অস্বীকার করে কেউ কি কখনো পদত্যাগ করে? কোনো না কোনো লিঙ্ক তার অবশ্যই আছে। লিঙ্ক তো আছেই, কিছু প্রমাণও পাওয়া গিয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তর ফল ভালো হবে না জেনেই সে আগাম গা বাঁচিয়েছে, পদত্যাগ করেছে। আসলে এটা তো আর বাংলাদেশ নয়, উন্নত বিশ্বে রাজনৈতিক ব্যক্তিবর্গরা কোনো অভিযোগ আসলে, তার সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে বা না থাকলেও সাধারণত একবার তার দিকে আঙুল তাক করা হলে তারা সে পথটুকু ছেড়ে দেন স্বইচ্ছায়, তাকে টেনে হেঁচড়ে নামাতে হয় না।
আর আমাদের দেশে তো টেনে হিচড়ে কেন, আপনি কোনোভাবেই নামাতে পারবেন না। যাই হোক, টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশের অবকাঠামোগত ব্যয় থেকে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় 390 কোটি টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে টিউলিপের পরিবার। এছাড়া লন্ডনে তিনি তার খালার সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি ব্যবহার করেছেন। এখানে খালা বলতে শেখ হাসিনাকে বুঝিয়েছে, যিনি গত 20 বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। স্যার কিয়ার স্টারমার সরকারের তদন্তে মন্ত্রিত্বের আচরণগত নীতিমালা টিউলিপ ভাঙেনি বলে দেখা গেছে, তবে যে কোনোভাবেই হোক পদত্যাগ করেছেন তিনি। যদিও বিষয়টির এখানেই শেষ হয়ে যাওয়া আবশ্যকীয় নয়, মানে তার পদত্যাগপত্রই সব কিছু সমাধান নয়। এ ব্যাপারে তদন্ত চলছে এবং তদন্তের ফল আসলে আইনানুগ ব্যবস্থাও তার বিরুদ্ধে নেওয়া হবে, এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এখন কিয়ার স্টারমারের জন্য প্রশ্ন, এই ঘটনা কিয়ার স্টারমারের বিবেচনাবোধ ও বাংলাদেশি বংশোদ্ভূত ভোট আকর্ষণ লেবার পার্টির দৃষ্টিভঙ্গি নিয়ে যন্ত্রণাদায়ক নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘুরপাক খাওয়া প্রশ্নগুলোর একটি, কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া খালার সঙ্গে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে টিউলিপের যে সংশ্লিষ্টতা রয়েছে সে বিষয়ে অনেক আগে থেকে জানার পরও লেবার পার্টি এখনকার ঘটনা আঁচ করতে পারল না কেন? লেবার পার্টি থেকে স্যার কিয়ার স্টারমার নির্বাচিত, কেননা হাসিনা আমলে সেই 2016 সালেই বিন কাসেমের ঘটনা প্রথম প্রকাশ্যে এসেছিল। সেই বিন কাসেম অর্থাৎ যিনি গুম হয়েছিলেন, বিন কাসেম ও অন্যান্য বাংলাদেশিদের গুম হওয়ার ঘটনা মানবাধিকার বিষয়ে ওই সময় থেকে টিউলিপের সোচ্চার হওয়া নিয়ে একটা অসামঞ্জস্যপূর্ণ ভাবনারও জন্ম দিয়েছে। উদাহরণ হিসেবে টিউলিপের নিজ নির্বাচনী এলাকার বাসিন্দা নাজনীন জাঘারি র্যাডক্লিফকে ইরান থেকে মুক্ত করার জন্য দীর্ঘ প্রচার চালিয়েছিলেন টিউলিপ। নাজনীন জাঘারি ইরানে বন্দী ছিলেন, তাকে রক্ষার জন্য টিউলিপ অনেক দিন ধরে চেষ্টা করেছেন। বিপরীতে বাংলাদেশে তার খালার শাসনামলে লোকজনের দুঃখ দুর্দশা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে টিউলিপের নির্লিপ্ততা ছিল উল্লেখ করার মতো। অতীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার বৈঠকে টিউলিপকে পাশে দেখা গেছে। আওয়ামী লীগের মুখপাত্র হয়ে বিবিসি টেলিভিশনেও হাজির হয়েছেন তিনি। 1981 সাল থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন হাসিনা, অর্থাৎ আওয়ামী লীগ নামক দলটির নেতৃত্ব দিয়ে আসছেন 1981 সাল থেকে। যুক্তরাজ্যে লেবার দল থেকে 2015 সালে এমপি নির্বাচিত হতে সহায়তা করার জন্য আওয়ামী লীগের সদস্যদের ধন্যবাদও জানিয়েছিলেন টিউলিপ সিদ্দিকী। দলটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি 2008 ও 2009 সালে তার ওয়েবসাইটে 2 পৃষ্ঠা জুড়ে বর্ণনা দেন, পরে তা মুছেও ফেলেন। অর্থাৎ যেটা আওয়ামী স্বভাব, ভোটের আগে এক ধরনের, ভোটের পরে আর এক ধরনের। ভোটের আগে জনগণ লাগে, ভোটের পরে জনগণ লাগে না। তবে এখানে টিউলিপ সিদ্দিকী একটু ব্যতিক্রম। ভোটের পরে কিছুদিন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ওয়েবসাইটে 2 পৃষ্ঠা জুড়ে বিবৃতি দিয়েছিলেন এবং কিছুদিন পরে মুছে ফেলেছেন। যদিও একসময় পার্লামেন্টে টিউলিপ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব খাটানোর কোনো সক্ষমতা বা আকাঙ্ক্ষা নেই। সব মিলিয়ে আওয়ামী লীগের সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতা গোপন ছিল না, তবে সম্ভবত লেবার পার্টি এ সংশ্লিষ্টতাকে খারাপ হিসেবে দেখেনি। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলি আওয়ামী লীগের সঙ্গে দলটির দূরত্ব বজায় রাখার লক্ষণ খুব কমই দেখা গেছে। অর্থাৎ ব্রিটেনের লেবার পার্টি আওয়ামী লীগের সঙ্গে সবসময় একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তৎকালীন লেবার পার্টির এমপি জিম ফিজপ্যাট্রিক 2012 সালে কমন্স সভায় বলেছিলেন, তারা সহযোগী সংগঠন, অর্থাৎ আওয়ামী লীগ এবং লেবার পার্টি সহযোগী সংগঠন। একই রকম ধারণা পোষণ করতেন তার অনেক সহকর্মীও। অর্থাৎ জিম ফিজপ্যাট্রিকের সহকর্মীরাও একই রকম ধারণা পোষণ করতেন, আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠন। 2015 সালে স্টারমারও টিউলিপের পাশের আসন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে প্রবেশ করেন। একাধিকবার হাসিনার সঙ্গে দেখাও করেছেন তিনি। হাসিনার সঙ্গে স্টারমারের এমন এক সাক্ষাৎ ঘটেছিল 2022 সালে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা ওই সময় রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে লন্ডনে ছিলেন। ওই বৈঠককে হৃদয় বিদারক ও মর্মন্তুদ বলে আখ্যায়িত করেন বিন কাসেম। তবে স্টারমারের একজন সহযোগী যুক্তি দিয়ে বলেন, হাসিনার সঙ্গে স্টারমারের ওই সাক্ষাৎ করা ছিল খুবই যৌক্তিক।
বৈঠকটি হাসিনা নীতির প্রতি তার সমর্থনের বহিঃপ্রকাশ ছিল না। এই কথা দ্বারা, অর্থাৎ বৈঠকটি হাসিনা নীতির প্রতি তার সমর্থনের বহিঃপ্রকাশ ছিল না দ্বারা স্টারমার কি বুঝিয়েছেন আমরা জানি না। বাংলাদেশকে বছরের পর বছর লেবার পার্টির পাশে রাখার দৃশ্যত এমন চেষ্টা ছিল যুক্তরাজ্য, বিশেষ করে রাজধানী লন্ডনের অংশবিশেষ রাজনৈতিক বাস্তবতারই হয়তো প্রতিফলন। লেবার পার্টির একজন বিশিষ্ট নেতা বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন, বাংলাদেশি ভোট না বুঝে পূর্ব লন্ডনে আপনি সফল হতে পারবেন না। অর্থাৎ পূর্ব লন্ডনে বাংলাদেশি ভোটারদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাদের ভোটের প্রয়োজন আছে। এর জন্য হয়তো তারা বুঝাতে চাচ্ছে যে এক্ষেত্রে বাংলাদেশি রাজনীতি বা পূর্ব লন্ডনের রাজনীতিটা একটু অন্য ধরনের, বাংলাদেশি ঘেঁষা হতে হবে, বাংলাদেশকে সমর্থন করতে হবে, ন্যায় কাজ হোক অন্যায় কাজ হোক। অবশ্য তিনি বলেন, আপনার কথা ও কাজের মধ্যে সতর্কভাবে ভারসাম্য বজায় রাখা উচিত। বাংলাদেশি একটি দলের ব্যাপারে অতিরিক্ত খোলামেলা ভাব দেখান তবে আপনার সমালোচনা হবেই। মানে তিনি এটাও বলছেন যে এটা স্বাভাবিক, বাংলাদেশি কোনো দলের ব্যাপারে খোলামেলাভাবে যদি কোনো সমর্থন দেন, মেশেন বা এরকম কিছু করেন তাহলে তার আলোচনা হবে, এটা স্বাভাবিক, বাঙালিরা বা এটা আলোচনা করে, এটা তিনি বোঝাতে চাচ্ছেন। বিষয়টিকে এরকমভাবে হালকাভাবে উপস্থাপন করছেন আর কি। দ্য ফিনান্সিয়াল টাইমসের যুক্তরাজ্যের অন্তত 17টি আসনে ভোটার হওয়ার উপযুক্ত বয়সী বাংলাদেশিদের মধ্যে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠতা বেশি। স্টারমারের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রাপ্তবয়স্ক ব্যক্তির সংখ্যা অন্ততপক্ষে 6,000। অর্থাৎ এই পূর্ব লন্ডনে বাংলাদেশি ভোটার আছে প্রায় 6,000। সম্ভাব্য অনাবিষ্কৃত উদ্বেগের ক্ষেত্র, অর্থাৎ যে উদ্বেগের ক্ষেত্রগুলো এখনও গুরুত্ব দেওয়া হয়নি সে ব্যাপারে বলছে আবার এই প্রতিবেদনটি। গত জুলাইয়ে নির্বাচনে জেতার অল্প পরই স্টারমার যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী প্রচেষ্টার নেতৃত্ব দিতে টিউলিপকে নিয়োগ দেন। ওই সময় আওয়ামী লীগের প্রতি লেবার পার্টির সহানুভূতি ও লন্ডনের রাজনৈতিক বাস্তবতাই কি দুর্নীতি নিয়ে সম্ভাব্য ঝড়ের ব্যাপারে স্টারমারের বিচারবোধ ম্লান করে দিয়েছিল? উঠেছে এমন প্রশ্ন। একটি লেবার সূত্র বলছে, অর্থাৎ লেবার পার্টির একটি সূত্র বলছে, নিজ বন্ধু বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি স্টারমারের অন্ধভক্তি রয়েছে, এটা নতুন কিছু নয়। অর্থাৎ স্টারমার যা মনে করেন, সেটা ব্যক্তি হোক, সেটা কোনো রাজনৈতিক দল হোক, তিনি সেটার ব্যাপারে যেটা বিশ্বাস করেন সেটার ব্যাপারে তার একটা অন্ধ একটা বিশ্বাস, সেটা কোনো যুক্তিতর্কের ঊর্ধ্বে গিয়ে তিনি সেই বিশ্বাসটুকু করেন। অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান বাংলাদেশের রাজনীতির সঙ্গে টিউলিপের এক দশকের সংশ্লিষ্টতার উপর আলোচনা করেছেন। এক্ষেত্রে তিনি পটভূমি সব কিছু বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, লেবার পার্টির ক্ষমতায় আসা ও টিউলিপ সিদ্দিক মন্ত্রী হওয়া আওয়ামী লীগ সরকার পতনের আগে এটি টিউলিপকে নিয়ে হইচই ও তার সম্ভাব্য পদত্যাগ সরকারের ঝামেলায় পড়া কোনো বড় গল্প ছিল না। বার্গম্যানের যুক্তি, অনেক বছর আগেই এ নিয়ে, অর্থাৎ টিউলিপের ব্যাপারে লেবার পার্টির কারো না কারো উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল। টিউলিপকে নিয়ে প্রথম অনাবিষ্কৃত উদ্বেগের ক্ষেত্র ছিল বাংলাদেশে জোর করে গুমের ঘটনায় তার সাড়া দেওয়ার ব্যর্থতার বিষয়টি। এর পরের ক্ষেত্রটি ছিল আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টি। এই বিষয়ে লেবার পার্টির এমপিদের কাছে জানতে চাইলে তারা বলেন, ব্রিটিশ গণমাধ্যমের পাশাপাশি লেবার পার্টির মধ্যে বাংলাদেশকে নিয়ে জানার ঘাটতি আছে। আসলেই ঘাটতি আছে। যুক্তরাজ্যে প্রায় 6 লাখ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রয়েছেন। তাদের কথায় এটি বিশ্বের 8ম বৃহৎ জনসংখ্যার দেশ। অথচ 5 আগস্টের পর এখানকার গণমাধ্যমের কাছ থেকে বাংলাদেশকে নিয়ে আমরা কোনো খবর শুনিনি। অর্থাৎ ব্রিটেনের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে তেমন কোনো খবর প্রকাশ পায়নি। হাসিনার বিরুদ্ধে আরও কিছুদিন দুর্নীতির তদন্ত চলতে পারে, ফলে টিউলিপ লেবার পার্টির এমপি থাকতে পারবেন কিনা সামনের মাসগুলি সেটিও স্টারমার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জন্য সম্ভাব্য আলোচনা বিষয় হয়ে উঠতে পারে। এরপরে আসি আবার সে আহমেদ বিন কাসেমের ব্যাপারে। গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পরে হঠাৎ একদিন আহমেদ বিন কাসেমকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়, পরে একটি গাড়িতে উঠিয়ে খাদে ফেলে দেওয়া হয়। অবশেষে তিনি বাড়িতে তার 2 মেয়ের কাছে ফিরতে পেরেছেন। আমি আবারও কোট করছি, অবশেষে তিনি তার 2 মেয়ের কাছে বাড়িতে ফিরতে পেরেছেন।
এর আগে সর্বশেষ 2016 সালে বিন কাসেম যখন সন্তানদের দেখেছিলেন, এখন আমরা বিন কাসেমকে একজন গুমের শিকার ব্যক্তি হিসেবে চিন্তা না করে একজন বাবা হিসাবে চিন্তা করে কিছু কথা বলি। এর আগে সর্বশেষ 2016 সালে বিন কাসেম যখন সন্তানদের দেখেছিলেন, তখন বয়সে তারা ছিল শিশু, এখন তারা কিশোরী। অশ্রুসিক্ত এই বাবা বলেন, আসলে আমি ওদের চিনতে পারিনি, আর তারাও আমাকে চিনতে পারেনি। মীর আহমেদ বিন কাসেম বলেন, কখনো কখনো এটা মেনে নেওয়া কঠিন, আমার মেয়েরা কিভাবে বেড়ে উঠল সেটি আমি কখনো দেখিনি। আমি জীবনের সেরা সময়টা হারিয়েছি, আমি তাদের শৈশবকে হারিয়েছি। একজন বাবার বুক ফাটা আর্তনাদ, কষ্টের কথা এগুলো। আপনাদের কি মনে পড়ে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুলের মৃত্যুর ঘটনাটি, যেটি সারা বাংলাদেশে নাড়া দিয়েছিল? তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যে বন্দুকযুদ্ধের নামে যে নাটকটা হয়, যে গদবাঁধা কথাগুলো তারা বলে, এগুলো যে আসলে সত্য নয়, সেই একটি ঘটনাই প্রমাণ করে। একরামুলের আর্তচিৎকার, মৃত্যু ভয় এবং তার সঙ্গে তার দুই মেয়ের কান্না, তার পরিবারের কান্না একাকার হয়ে গিয়েছিল। তাকে যখন ক্রসফায়ারে দেওয়া হচ্ছিল, সেই মুহূর্তে সে তার পরিবারের সঙ্গে কথা বলছিল। মৃত্যুর পূর্বক্ষণেও একজন বাবা তার পরিবার, তার সন্তান, স্ত্রীকে আশ্বস্ত করছিল কিছু হবে না। তার কণ্ঠস্বর, ভেতরে যে একটা ভয় এবং সে যে একটা ঘটনার বা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি তার সন্তানদের বুঝতে বেশিক্ষণ লাগেনি। বুঝতে পারারই কথা, রক্ত, তারা তো বুঝবেই। সে তার পরিবারের সঙ্গে কথা বলছিল। এটি হয়তো তড়িঘড়ির কারণে বা সেখানে কি হচ্ছিল আমরা তো জানি না, সেই স্পটে কি ঘটছে। হয়তো তার কাছে মোবাইল ছিল আরেকটি, সেটি দিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলছিল। আর যারা ক্রস ফায়ারে দিচ্ছিল তারা ব্যাপারটা হয়তো খেয়াল করে নাই, কারণ খেয়াল করলে এই ধরনের একটি স্পর্শকাতর অডিও, মানে একটা চলমান ঘটনা যখন ক্রস ফায়ারে দেওয়া হচ্ছে, এটা একটা মানে তার পূর্ব প্রস্তুতি মুহূর্তে ঘটনার শিকার যে ব্যক্তি, সে তার পরিবারের সঙ্গে কথা বলছে, এটা কানেক্টেড থাকার কথা না। যাই হোক, যেভাবেই হোক, যখন ক্রস ফায়ারে দেওয়া হচ্ছিল, সেই মুহূর্তে তার পরিবারের সঙ্গে যে কথা চালিয়ে যাচ্ছিল, তার মেয়েরা কান্নাকাটি করছিল, সেই মুহূর্তে সে তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছে। ইতোমধ্যেই আমরা গুলির শব্দ শুনতে পাই, আর একরামুলের আর্তচিৎকার, মৃত্যুর চিৎকার আমরা শুনতে পাই। এভাবে বিগত পতিত সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে, বিশেষ করে একটি বাহিনীকে দিয়ে প্রায় 3000-এরও অধিক লোককে ক্রস ফায়ারে দিয়েছে, হত্যা করেছে। দিনের পর দিন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, এবং একই গতবাধ্যা ব্যাখ্যা আসতো সংবাদপত্রে যে আসামিকে নিয়ে তারা বিশেষ অভিযানে যায়, অভিযানে যাওয়ার পথে বা অভিযানে যাওয়ার পরে অপর দল তাদেরকে অ্যাটাক করে, তারা গুলি চালাতে বাধ্য হয়। এই গুলি চালানোর মাঝখানে যাকে হত্যা করা হয় সেই ব্যক্তিই পড়ে, আর কেউ পড়ে না, শুধুমাত্র সেই ব্যক্তিই পড়ে এবং তার লাশ পড়ে এখানে সেখানে পাওয়া যায়। খুনগুলো করা হতো, গুমের পরে আয়নাঘরে রাখা হতো। আয়নাঘর অর্থাৎ গোপন কোনো কক্ষ বা এমন কোনো জায়গায় রাখা হতো যেটা একমাত্র সরকার এবং যারা এর সঙ্গে জড়িত তারাই জানে। সেই আয়নাঘরের লোকেশনটা সাধারণ জনগণেরা জানে না। এভাবে হাজারো পরিবারকে পঙ্গু করে দেওয়া হয়েছে। যে কোডটি আমি কিছুক্ষণ আগে পড়লাম, যে 1971 সালের মুক্তিযুদ্ধের পরে গত 20 বছরে বাংলাদেশে যে পরিমাণে গুম, খুন, হত্যা হয়েছে, তা আর কোনো সরকারের আমলে হয় নাই। এটি আসলে উদ্বেগের। এটি কমে এসেছিল তখন যখন ইউএসএ অর্থাৎ আমেরিকা বাংলাদেশের বিশেষ একটি বাহিনীর উপরে কিছু শর্ত আরোপ করে, নিষেধাজ্ঞা আরোপ করে। তারপরে আর গুম খুনের ঘটনাগুলো আমরা তেমন সংবাদপত্রে দেখতে পাইনি।
কিন্তু বিচার বহির্ভূত প্রত্যেকটি হত্যাই একটি করে অন্যায়, একটি করে পাপ। এখনও আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় সমাবেশ হয়, যেসব পরিবারের ব্যক্তিদের গুম করা হয়েছে, যারা ফিরে আসেনি, তাদের ছোট্ট সন্তানেরা আজ বড় হয়ে গিয়েছে। আবার অনেকে হয়তো ছোট, তারা বাবার ছবি বুকে নিয়ে তাদের বাবার ফিরে আসার আকুতি জানায়। কিন্তু তারা কি জানে তাদের বাবারা আর কখনো আসবে না? যাদের আসার, তারা খুব দ্রুতই এসেছে, কিন্তু যারা আজ অবধি আসেনি তারা আর কখনোই আসবে না। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের বিশেষ একটি বাহিনী বেশি জড়িত। এই বাহিনীটিকে কোনো এক রাজনৈতিক দল বাহিনীটি গঠন করে, কিন্তু তার কিছুদিন পরেই এই বাহিনীকে দিয়ে যত ধরনের অপকর্ম করানো হতো এবং তার সবচেয়ে বীভৎস ব্যবহার, এই বাহিনীর বীভৎস ব্যবহারটা পতিত স্বৈরশাসক করে গিয়েছে, যার কারণে তাদের দিকে এখন আঙুল উঠছে যে বাহিনীটাকে বিলুপ্ত করা হোক। সমাজে সুশৃঙ্খলতা রাখতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়। ন্যায় বিচারের স্বার্থে আমরা যেসব বাহিনী রাখি, তাদের সরকার বিরোধীদের দমন নিপীড়নের কাজে ব্যবহার না করে তাদেরকে তাদের মতো করে কাজ করতে দেওয়া উচিত। প্রতিটি দেশেই তাই হয়। সরকার আসবে, সরকার যাবে। ইংরেজিতে একটা কথা আছে, সোলজার কামস, সোলজার গো, ব্যারাকস রিমেইন সেম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের এই কথাটি সর্বদাই মনে রাখা উচিত। তারা জনগণের সেবক। তারা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সেটি একটি দেশের জন্য ভয়াবহ অবস্থা হয়ে যায়। গত পতিত সরকারের পরিবারের অনেকেই বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোর সঙ্গে জড়িত ছিলেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এটি এখন ওপেন সিক্রেট, এগুলো আর অজানা নেই। যতদিন যাবে হয়তো আমরা আরও বেশি জানব। কিন্তু বাংলাদেশে যে গুম খুনের কালচারটা গড়ে উঠেছিল, মানুষ যে আতঙ্কের মধ্যে থাকতো, সেখান থেকে আমরা হয়তো কিঞ্চিত বেরিয়ে আসতে পেরেছি। আর পেরেছি বলেই হয়তো আজকে এই ধরনের ভিডিও বানাতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। আজ থেকে কয়েক মাস আগেও একটি টু শব্দ করার কোনো উপায় ছিল না। সরকারের যদি একটু সমালোচনা করেছেন, সরকারের বিরুদ্ধে বা বিপক্ষে যদি একটি কথা বলেছেন, তাহলে সেই পরিবারটাকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বোনকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। হৃদয় বিদারক ঘটনাগুলো এইরকম যে যদি বাবা কোনো কারণে অভিযুক্ত হতো বা সরকার যদি মনে করতো যে তাকে ধরে নিয়ে যেতে হবে, পরিবারে এসে যদি তাকে না পেত, তাহলে বাবার বদলে সন্তানকে ধরে নিয়ে যেত, হোক সে দুধের শিশু, হোক সে নাবালক, হোক সে সাবালক। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা আশা করি আর যে সরকারই আসবে, যে এই দেশটি পরিচালনা করবে, তারা হয়তো এরকম জুলুম নির্যাতন এই বাংলার মানুষের উপর করবে না। আজকে এ পর্যন্তই।